একটানা কাজের পর একটু ছুটি পেলেই ইচ্ছে হয় তারানাথের কাছে গিয়ে ওর সাথে গল্প করে একটা সন্ধ্যা কাটাই। তাই ভাবলাম কালকে একবার যাবো ওর বাড়ি। কিশোরীকেও বলেছি আমি, আজকেও আসবে বলল। ওই তো কিশোরী এসে গেছে মনে হয়। কি হে, কেমন আছো? এই তো ভালো আছি, তা তুমি কেমন আছো? এই তো ভালোই আছি। ভিতরে আসো, ভিতরে আসো আগে, তারপর সব কথা হবে। চলো। অনেকদিন পর ছুটি পাওয়া গেছে, আর অনেকদিন হয়ে গেল তারানাথের সাথে দেখা হয়নি। চলো চলো, কালকে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, আমারও কালকে ফাঁকাই আছে। তারানাথ তেলে ভাজা খেতে ভালোবাসে, ওর জন্য কিছু ভাজা ভুজিও নিয়ে যাবো। চলো। তুমি ওই বাজারের সামনে এসে দাঁড়াবে, আমি ওখানেই আসব, এরপর একসাথে যাব। ওই মধুর দোকানের তেলে ভাজাগুলোই বাজারের সবচেয়ে ভালো হয়, ওখান থেকেই নেব তাহলে। তারানাথের কাছে কোনো গল্প হবে না? অবশ্যই হবে, ওটা না শুনলে কি হয়। তা ঠিক। আরো কিছু গল্প করে কিশোরী চলে গেল। পরের দিন সন্ধ্যাবেলায় আমি বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে কিশোরীকে টেলিফোন করে জানিয়ে দিয়েছিলাম। আমি ওখানে গিয়ে দেখি কিশোরী দাঁড়িয়ে গেছে। কি হে, কখন এসেছো? বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তো? না না, আমি এই মাত্র আসলাম। আমি আর কিশোরী মধুর দোকান থেকে কিছু চপ আর তেলে ভাজা কিনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম তারানাথের বাড়িতে, মানে মঠলেনের সেই বাড়িতে। তারানাথের বাড়ি গিয়ে দরজার কড়াতে শব্দ করলাম। কিছুক্ষণের মধ্যেই চারি দরজা খুলে দিল। আরে চারি, কেমন আছিস? এই তো ভালো আছি, আর তোমরা কেমন আছো? এই তো ভালো আছি। ভালো আছি রে। তুই তো জানিস আমাদের সময় হলে আমরা তারানাথের কাছে চলে আসি। খুব ভালো করেছ, ভেতরে আসো। এটা নে চারি। আবার এগুলো কেন? আরে তারানাথ ভালোবাসে তাই তো, আর ভালো তেলে ভাজা পেয়ে গেলাম তাই নিয়ে এলাম। তারানাথ কই? ওই তো বাবা ঘরে আছে, চলো ভেতরে। চ। আমরা বাড়ির ভিতরে গেলাম, দেখলাম তারানাথ ঘরে বসে আছে। আমাদেরকে দেখে তারানাথ বলল, আরে তোমরা যে, এসো এসো, বসো এখানে। মা চারি, চারিমা, যা তো 3 কাপ চা নিয়ে আয়। আচ্ছা, তা তোমাদের খবর কি? এতদিন পরে এলে। এই তো কাজের চাপে আর আসা হয়নি, ছুটি পেলাম তাই চলে এলাম। তা বেশ করেছো, বেশ করেছো। তোমরা মাঝে মাঝে আসো, আমার ভালোই লাগে। আমাদের কথা বলার মাঝে চারি চা আর তেলে ভাজা নিয়ে আসলো। এই সময় কেউ তারানাথের বাড়িতে দরজায় কড়া নাড়ল আর জোরে জোরে ডাকতে লাগলো, চারি, এই ঝন্টুর গলা না? ও এরকম চিৎকার করছে কেন? এই দেখ তো কি একবার মা। দেখছি বাবা। দেখলাম একজন লোক হুটপাট করে ঘরে ঢুকে পড়ল। তার কোলে একটা ছোট ছেলে। ছেলেটা কেমন ছটফট করছে। বাবা বাবা বাবা, আমার ছেলেকে বাঁচান বাবা, আমার ছেলেকে বাঁচান বাবা। শান্ত হও ঝন্টু, কি হয়েছে? দেখলাম ছেলেটা কেমন ছটফট করছে, ওকে ধরে রাখা ওই মানুষটার পক্ষে সম্ভব হচ্ছে না, তাও অনেক কষ্টেও ধরে রাখছে। তারানাথ ওই ছেলেটার কাছে গিয়ে ওর হাতটা ধরল, তাতে যেন ছেলেটা আরো লাফিয়ে উঠল। এতক্ষণ ছেলেটা ছটফট করছিল, কিন্তু তারানাথ ছেলেটার হাত ধরতেই ছেলেটা এক টান দিয়ে বিশাল জোরে আর্তনাদ করে উঠল। সেটা শুনে আমরা ভয় পেয়ে গেলাম। তারানাথ কিন্তু ওর হাত ছাড়লো না, আরো জোরে ধরলো, আর ছেলেটার আর্তনাদ বাড়তে থাকলো। ওকে ছেড়ে দাও ঝন্টু, আর ওই কোনাতে গিয়ে দাঁড়াও। আর তোমরা ওই বিভূতি আর কিশোরী ওই কোনায় গিয়ে দাঁড়াও। আমরা কিছু বললাম না, তারানাথের কথা মেনে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালাম। দেখলাম তারানাথ একা ওই ছেলেটাকে সামলাতে হিমশিম খাচ্ছে।
ছেলেটার ছটফটানি আরো কয়েক গুণ বেড়ে গেছে। একটা বাচ্চা ছেলের এরকম শক্তি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। তারানাথ ছেলেটার হাত শক্ত করে ধরে মন্ত্র উচ্চারণ করেই যাচ্ছে। ছেলেটা পা দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তারানাথ ওকে ছাড়ছেও না, আবার মন্ত্র পাঠও বন্ধ করছে না। আমাদের অবস্থা তখন কি তা আমরা নিজেরাও জানি না। এর মধ্যে দেখলাম ওই ছেলেটার হাত ও পায়ের নখগুলো প্রচন্ড বড় আর ধারালো হয়ে উঠল। হাতের নখগুলো তারানাথের হাতে গিতিয়ে দিয়েছে নিজেকে ছাড়ানোর জন্য। গল গল করে রক্ত পড়ছে, তাও তারানাথ ছাড়ছে না। এবারও পা দিয়েও তারানাথকে আটকানোর চেষ্টা করতে থাকে। চারি এসব দেখে তারানাথের দিকে ছুটে যায়। ওই বাচ্চা ছেলেটার নাগালে যেতেই চারিকে এক লাথি মেরে দরজার কাছে ছুঁড়ে ফেলে দেয়। তারানাথ আর কিছু না বলে একটা গর্জন করে বলে, তোমরা সবাই ঘরের বাইরে যাও আর ঘরের দরজা বন্ধ করে দেবে, কেমন? ভুলেও কিন্তু কেউ উকি দেবে না। যাও, বেরিয়ে যাও। চারির ওই অবস্থা দেখে আমাদের ভয় আরো বেড়ে গেল। চারিকে কোনো রকম নিয়ে আমরা বাইরে চলে আসলাম আর দরজা দিয়ে দিলাম। এরপর যেন ঘরের মধ্যে তাণ্ডব শুরু হলো। ভয়ঙ্কর অশরীরীর আর্তনাদের সাথে ঘরের জিনিসপত্র ছোঁড়ার শব্দ শুরু হলো। ওং রিং 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 দক্ষিণে কালিকে রিং 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 স্বাহা। ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওং ক্রিং কালই নমঃ। মা গো মা, তোমার সন্তানকে রক্ষা করো, তোমার সন্তানকে রক্ষা করো মা, রক্ষা করো। দূর হয়ে যা এখান থেকে, পিশাচিনী, দূর হয়ে যা। তবে রে শয়তানি, এই নে তাহলে। আর্তনাদ সময়ের সাথে বেড়েই চলল। এরকম ভাবে কয়েক মিনিট চলার পর সব শান্ত হয়ে গেল। চারি এই সময় নিজেকে সামলে নিয়েছে। এমন সময় তারানাথ ডাকলো, ঝন্টু আর তোমরা আসো, ভেতরে আসো। ঘরের ভিতরে গিয়ে দেখলাম ঘরের সব জিনিস ঠিক জায়গাতেই আছে, কিছুই পরিবর্তন হয়নি। শুধু দেখলাম তারানাথের হাত দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, পুরো মেঝেতে রক্ত ছড়িয়ে আছে। ওই ছেলেটা চুপ করে শুয়ে আছে, মনে হয় ঘুমিয়ে আছে। চারি এবার ছুটে গেল তারানাথের দিকে, তারপর একটা কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দিল। আমি ঠিক আছি চারি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তা ঝন্টু, তোমার ছেলে এখন সম্পূর্ণ বিপদ মুক্ত, ও ঘুমাচ্ছে। ঘুম ভাঙলেই ও সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা, ওর কি হয়েছিল? তার আগে বলো তো, এই তোমার ছেলে কখন থেকে এরকম ব্যবহার করছে? বাবা, আজ বিকেল থেকে। প্রথম দিকে সামলাতে পারলেও পরে আর সামলাতে পারেনি, তাই আপনার কাছে নিয়ে এলাম। আজকে বিকালে বা তার আগে তোমার ছেলে কোথাও গেছিল? তা আজকে আমি জ্বালানি আনতে বাঁশবাগানের দিকে গেছিলাম। আমার ছেলে খুব বায়না করেছিল যাওয়ার জন্য, আমি খালি ওকে নিয়ে গেছিলাম, তাই আর তো কোথাও যায়নি। আর ওখান থেকে আসার থেকেই ও এরকম অদ্ভুত আচরণ করছে। ওখানে কি কিছু হয়েছিল? এমন কিছু যা তোমার মনে আছে? ছোট কিছু হলেও বলো। না বাবা, তেমন কিছু হয়নি। তবে কি বলো। আসার সময় ওর হাতে একটা সুন্দর কিন্তু অনেক পুরনো কৌটো দেখি। ও বলে ওই বাগানের থেকে বেরোনোর সময় ওটা পেয়েছে। ওটা খুলে ও দেখলো, কিন্তু কিছু ছিল না। তাই ওকে বললাম ওটা ফেলে দিতে, ও ফেলে দিল। আর তো কিছু হয়নি বাবা। এরপরে জ্বালানি নিয়ে আমি আরও চলে আসি। তারানাথ কিছু চিন্তা করতে থাকলো, তারপর বলতে শুরু করলো, ওই কৌটোটা খোলা তোমার ছেলের উচিত হয়নি। ওই কৌটোর মধ্যে কোনো সাধক একটা পিশাচকে আটকে রেখেছিল। তা তোমার ছেলে ওই কৌটো খুলতেই তোমার ছেলের উপর ভর করেছিল। আমি তাড়িয়ে দিয়েছি। এই পিশাচ অসীম ক্ষমতাবান হয়, কিন্তু এই কৌটোর পিশাচটার তেমন শক্তি ছিল না, তাই তাড়াতে সুবিধাই হলো। বাবা বাবা, আমার ছেলের আর কোনো ভয় নেই তো? না ঝন্টু, তবে এই নাও,
এই লাল সুতো শুদ্ধ করা। কালকে তোমার ছেলে স্নানের পর এটা তার ডান হাতে ধারণ করাবে, আর কোনো ভয় নেই। আমি আমার ছেলেকে নিয়ে যাব? যাও, নিয়ে যাও। তারপর ঝন্টু তার ছেলেকে নিয়ে গেল। চারি দরজা আটকে দিল। তারানাথ, এটা কি হলো? বললাম তো, ওই কৌটোর মধ্যে পিশাচ ছিল, সেটা খুলতেই ওটা ওকে ধরে। তারপর থেকেই এরকম আচরণ করে আর কি। কি পিশাচ ওকে ধরেছিল, আর কিভাবে বা এরা আসে? এরা রক্তনিশি পিশাচ। এরা খুবই ভয়ঙ্কর হয়। এদের হাতে একবার কেউ পড়লে তার বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু আজ যে পিশাচটা ছিল তার ক্ষমতা কম ছিল। হয়তো কোনো সাধক বা তান্ত্রিক এই কৌটোর মধ্যে ওই পিশাচকে আটকে রেখেছিল। আর ঝন্টুর ছেলে ওই কৌটোটা খোলার পর ওই পিশাচ ওকে ধরে। তারপরের ঘটনা তো তোমরা জানোই। আর ঘন্টু খুব তাড়াতাড়ি তার ছেলেকে নিয়ে এসেছে, তাই ওকে বাঁচানো সম্ভব হলো। না হলে কি হতো কে জানে। ও হ্যাঁ, এই পিশাচ গভীর রাতে অসীম ক্ষমতার অধিকারী হয়। সারাদিন এই পিশাচ তেমন ক্ষতি না করতে পারলেও গভীর রাতে এদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। এরা নৃশংসভাবে মানুষকে মেরে ফেলে। এদের শখ রক্তের, শুধু রক্ত চাই এদের। এরা যেখানে থাকে সেখানে কিছু না থাকলেও রক্ত থাকবেই। সে কি তারানাথ, এত ভয়ঙ্কর এরা? তাহলে ওই বাচ্চা ছেলেটা বিশাল বাঁচা বাঁচলো বলো? তা যা বলেছ। তুমি এই পিশাচ সম্পর্কে জানলে কিভাবে? এর আগে কি এই পিশাচের সামনাসামনি তুমি হয়েছো? সে বলতে গেলে এখন যেতে হবে অনেক বছর আগে। সে এক ভয়ঙ্কর ঘটনা। তোমরা একটু বসো, আমি আসছি, এসে বরং বলছি। আচ্ছা। তারানাথ বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে আমাদের সাথে বসলো। এবার বলো তারানাথ, আচ্ছা তোমার হাতের অবস্থা ঠিক আছে তো? অনেকটা রক্ত বেরিয়ে গেছে। ও ঠিক আছে, তেমন অসুবিধা হচ্ছে না। ওসব ছাড়ো, এবার শোনো। আচ্ছা বলো। তো অনেক বছর আগের কথা, আমি যখন ঘুরে বেড়াতাম বিভিন্ন জায়গায়, তোমরা তো জানোই। তো এমনই একদিন আমি হাঁটতে হাঁটতে পৌঁছালাম একটি গ্রামে। সেই গ্রামের নাম ছিল সুপ্ত গ্রাম। তো আমি যখন ওই গ্রামে ঢুকলাম তখন বিকাল। সন্ধ্যা তখনও অনেক দেরি। দেখলাম একটা বট গাছের তলায় গ্রামের অনেক মানুষ বসে কথা বলছিল। আমি তাদের কাছে এগিয়ে গেলাম রাতে একটা আশ্রয় পাওয়ার জন্য। তাদের কাছে যেতে দেখলাম তাদের মুখে কেমন একটা চিন্তার ভাঁজ। আমাকে দেখে তাদের মধ্যে একজন বলল, বাবা, আপনি এখানে কাউকে খুঁজছেন? না, আসলে আমি কয়েকদিন ধরেই ঘুরছি, আজকে এখানে এসেছি। যদি আজকে রাতের জন্য একটু থাকার জায়গা পাওয়া যেত তাহলে ভালোই হতো। তারা নিজেদের মধ্যে খুব নিচু স্বরে কথা বলে নিল। ওদের মধ্যেই একজন মোড়াতে বসেছিল, বাকি সবাই মাটিতেই বসেছিল। তাই দেখে ভাবলাম উনি মনে হয় গ্রামের মোড়ল বা কোনো বিশিষ্ট মানুষ হবেন। পরে জানতে পেরেছিলাম উনি ওই গ্রামের নায়েব মশাই। তবে কিন্তু সেই চিন্তার ভাসটা সবার মুখে থেকেই গেল। তার মধ্যে থেকে উনি নিজেই বলে উঠলেন, বাবা, আপনি আমাদের জমিদার বাড়িতে থাকবেন, আপনার কোনো অসুবিধা হবে না। চলুন আপনাকে নিয়ে যাই। চলুন। আমার মনে হলো গ্রামের মানুষজন কিছু বলতে চাইছে, কিন্তু কিছুই বলল না। আমিও কিছু না জিজ্ঞেস করে চলে আসলাম নায়েব মশাইয়ের সাথে। আচ্ছা, আপনাদের গ্রামের নাম কি? আগে এটা সুপ্ত গ্রাম। তেমন কোনো আর কথা হলো না যাওয়ার পথে। এমনিতেই আমি ক্লান্ত ছিলাম। কিছুক্ষণ পর আমরা একটা দোতলা বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়ালাম। বিশাল বড় গেটের পাশে বড় করে নাম লেখা, বজ্রনারায়ণ রায়চৌধুরী। বজ্রনারায়ণ রায়চৌধুরী কি জমিদার মশাইয়ের নাম? আগে হ্যাঁ, উনি খুব ভালো মানুষ। প্রজাদের জন্য উনি সব কিছু করতে পারেন। বাহ, ভালো। এরপর তিনি আমাকে জমিদার বাড়ির বারান্দার সামনে নিয়ে গেলেন। সেখানে একটা আরাম কেদারাতে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক গরদের ধুতি আর কারুকার্য করা পাঞ্জাবি পরে বসে আছেন। মনোশঙ্কর বাবু এগিয়ে গেলেন সেদিকেই। আর জমিদার বাবু, ইনি হলেন একজন সাধক, অনেক দূর থেকে আসছেন। আজকের রাতটা উনি এখানে থাকার জায়গা খুঁজছেন।
আমি তাই ওনাকে আপনার বাড়ি আনলাম। খুব ভালো করেছো নায়েব। আসুন বাবা, আসুন, আপনি আমার সাথে আসুন। জমিদার বাবু আমাকে প্রণাম করে তিনি নিজে আমাকে আমার ঘর দেখিয়ে দিলেন। দোতলার পশ্চিম দিকের একটি ঘরে আমাকে থাকতে দিলেন। একজন চাকরকে বললেন যে ঘরের সব জানলাগুলো খুলে দিতে, জলের কলসিও দিয়ে গেলেন। তারপর আরেকজনকে বলে ওই ঘর থেকেই আমার পা ধুয়ে নিলেন। বাবা, আপনি অনেক দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম নিন। আমি এখন আসছি, পরে আবার আসবো, কেমন? আচ্ছা, আসুন। আমি জানালা দিয়ে দেখলাম পুরো গ্রামটা দেখা যাচ্ছে। কি অপরূপ সৌন্দর্য আছে এই গ্রামে। পরন্ত বিকালে আকাশটা কমলা হলুদ বর্ণে মিশিয়ে এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করেছে। পাখিগুলো সব নিজের ঘরে যাচ্ছে। আমি সেই দৃশ্য দেখে অবাক হলাম। অনেক ক্লান্ত, তাই ঘুমিয়েই পড়েছিলাম। সন্ধ্যার পর আমার ঘুম ভাঙে। নিচে কোনো চেঁচামেচি হচ্ছে তার শব্দে। আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুই তেমন দেখতে পেলাম না। কিছুক্ষণ পর একজন মহিলা আসলেন। তা বাবা, আপনার বিশ্রাম হলো? আপনি? আমি এইবারই করতে বাবা। আমি আগেও এসেছিলুম, কিন্তু দেখলুম আপনি বিশ্রাম নিচ্ছেন, তাই আপনাকে না ডেকে চলে গেছিলুম। আসলে মা, আমি ক্লান্ত ছিলাম তাই। তা মা, নিচে এত চিৎকার কিসের হচ্ছে? আসলে কয়েকজন গ্রামবাসী ওনার কাছে এসেছেন, তাই কথা হচ্ছে। তা বাবা, আপনার জন্য একটু আহার এনেছি, গ্রহণ করুন। আমি তো শুধু আশ্রয় চেয়েছিলাম, আবার এইসব কেন মা? তা বললে হয় বাবা? আপনি আমাদের বাড়ি এসেছেন, একটু আহারের ব্যবস্থা করেছি মাত্র, গ্রহণ করুন বাবা। আচ্ছা মা। সেই দিন রাতটা ভালোভাবেই কেটে গেল। রাতে নিজের মনে মন্ত্রপাঠ করে ঘুমিয়ে পড়লাম। সকালে আবার সেই চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল। এবার আমি নিচে গেলাম দেখতে। নিচে গিয়ে দেখলাম কয়েকজন গ্রামবাসী জমা হয়েছে, তার মধ্যে কয়েকজন কাঁদছে। আমি সামনে যেতে জমিদার মশাই আমাকে বললেন, বাবা, আপনি এখানে? জমিদার বাবু, কিছু হয়েছে? এত জটলা, আর এরা কাঁদছে কেন? কি আর বলি বাবা, আপনি আমাদের অতিথি। আপনাকে বলা ঠিক হবে কি না জানি না, অকারণ আপনাকে চিন্তা দিয়ে লাভ নেই। আপনি আমাকে নিঃসংকোচে বলতে পারেন, যদি দরকার পড়ে আমি সাহায্য করতে পারি। বাবা, ওই যে যারা কাঁদছে তারা হলো মন্টু আর তার স্ত্রী। গতকাল রাত থেকে তার ছেলেকে পাওয়া যাচ্ছে না। ওর ছেলে শহরে কাজ করে রাতে আসার কথা, কিন্তু এখনো আসেনি। আর তার উপর কি জমিদার মশাই? তার উপর এই কয়দিন আমাদের গ্রামে। বাবু, বাবু, শীঘ্রই চলুন, শীঘ্রই চলুন, সর্বনাশ হয়ে গেছে। সেই একই ঘটনা বাবু। কি হয়েছে নিত্য? আবার সেই একই ঘটনা? মানে? আজকে আবার হয়েছে বাবু, ওই দিঘির পাড়ে। বাবা, আমার ছেলে তো ওই দিঘির পাড়ের রাস্তা দিয়ে আসার কথা ছিল। চলুন বাবু। কি হয়েছে জমিদার মশাই? বাবা, আর বলবেন না, কি যে হয়েছে আমাদের গ্রামে। আসলে প্রতিদিন একজন করে মারা যাচ্ছে, তাও আবার বিভৎসভাবে। আজকে দেখি কি হলো। আচ্ছা, আমিও যাব। মানে বাবা, আপনি আবার কেন? না জমিদার মশাই, আমি যেতে চাই, আমাকে বারণ করবেন না। আচ্ছা, চলুন চলুন। সবাই মিলে যেতে লাগলাম ওই দিঘির পাড়ে। তোমরা তো জানোই, কোন অশুভ শক্তির আভাস আমি আগে থেকেই পাই। তাই যত ওই দিঘির পাড়ে যেতে থাকলাম, ওই গন্ধ আমার নাকে আসতেই থাকলো, আর ক্রমশ বাড়তে থাকলো। আমি বুঝতে পারলাম এখানে নিশ্চয়ই কোনো পিশাচের আগমন ঘটেছে, যার জেরেই এত কাণ্ড। দেখে মনে হলো দিঘিটা বেশ বড়, আর দূর থেকে দেখতে পেলাম দিঘির এক পাড়ে বেশ কয়েকজন মানুষ চটলা করেছে। আমরা ওই দিকে এগিয়ে গেলাম। এই সরো সরো সরো, দেখতে দাও কি হয়েছে দেখি। সেই একই ঘটনা বাবু। কই দেখি। সবাই সরে গেল। আমি যা দেখলাম তা দেখে আমার গা থেকে শিহরণ জেগে উঠল, আর সেই গন্ধ আমার নাকে এসেই যাচ্ছে। তার তীব্রতা বেশ ভালোই।
ওই দেহ যেভাবে ছিল তা দেখে তো সাধারণ মানুষের ভয় তো কম, আতঙ্ক হওয়াই স্বাভাবিক। সে দৃশ্য এখনো আমার কাছে জল জল করছে। ছেলেটার শরীরের কোনো অংশের ঠিক নেই, চারিদিকে ছড়িয়ে পড়ে আছে, আর পুরো মাটিতে রক্ত পড়ে আছে। দিঘির পাড়ের গাছের ডালে ছেলেটার মাথাটা ঝুলছে, আর তার থেকে তখন রক্ত ঝরে পড়ছে। চোখগুলো ওপড়ানো, জিভ টেনে ছেঁড়া, দেহের সব অংশ ছিন্ন ভিন্ন হয়ে আছে। মন্টু আর তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ে, সাথে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এই নিয়ে 7 জন পরপর খুন, কিন্তু কে এরকম করছে, কেন করছে কিছুই তো বুঝতে পারছি না। এ কি নেমে এলো আমাদের গ্রামে? দেখো, এই 9-10 দিনে 7 জনের খুন হয়ে গেল। আমরা কেউ নিরাপদ নই এই গ্রামে। আর থাকবো না এখানে। বেকার বেকার নিজের প্রাণ দিয়ে কে থাকবে এখানে? চলো সবাই এখান থেকে। না না না, শোনো, তোমরা নিজেদের শান্ত রাখো, বুঝলে? নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বের হবে। আর কবে কি উপায় বার করবেন? তার আগে আর কতজন মানুষ মারা যাবেন তা আপনি দেখতে চান? ওই পরিবারগুলোকে কে দেখবে? আপনি। তাহলে এতদিন যে 6 জন মারা গেল তাদের পরিবারের জন্য আপনি কি করেছেন বলুন? পরিবারের মানুষের ক্ষতি কে নিজের চোখে দেখতে চায় বলুন তো? আমি প্রত্যেকটা গ্রামবাসীকে বলেছিলাম রাতে বাড়ি থেকে না বেরোতে। আচ্ছা, তার মানে গ্রামের কোনো মানুষের শহরে কাজ থাকলে তার সেটা সামলাতে যদি দেরি হয়ে যায় সে আর বাড়ি ফিরতে পারবে না, তাই বলতে চাইছেন তো? তা বলছি না, খুব দরকার না পড়লে যেন কেউ বাড়ির বাইরে না বেরোয়, সেটাই বলছিলাম। তা আজকের ছেলেটা কি করতে বাইরে বেরিয়েছিল বলুন? ও তো শহর থেকে কাজ ছেড়ে ফিরছিল। না, চুপ থাকবেন না, উত্তর দিন। আচ্ছা, সবকটা খুন কি এভাবেই হয়েছে? বাবা, কি আর বলবো, গত সপ্তাহ থেকে রাতে যেই বেরোচ্ছে সেই নৃশংসভাবে খুন হচ্ছে। সবার খুন হওয়া পদ্ধতি একই, কিন্তু কে যে এটা করছে তা আমরা বুঝতে পারছি না। কেন করছে তাও তো কিছু জানি না। আমি বুঝেছি জমিদার মশাই, আপনাদের গ্রামে পিশাচের আগমন হয়েছে। সেটা যে কতটা ভয়ঙ্কর তা তো আপনারা এই খুন দেখেই বুঝতে পারছেন। সে কোনো কারণে ক্রোধিত আপনাদের ওপর বা এই গ্রামের ওপর, তাই সে এই কাজ করছে। বাবা, এ আপনি কি বলছেন? পিশাচ? হ্যাঁ, এখানে পিশাচ? আর কিভাবে তাকে এখান থেকে তাড়ানো যাবে বলুন বাবা? আগে আমাকে ভালো করে সব ঘটনাগুলো জানতে হবে, তাহলেই এই পিশাচ থেকে আমি আপনাদের বাঁচাতে পারবো। হ্যাঁ বলুন বাবা, কি জানতে চান? আচ্ছা, এইসব ঘটনা কি রাতেই হয়েছে? হ্যাঁ বাবা, সব ঘটনাই রাতের বেলাতেই হচ্ছে। আর সব ঘটনাগুলো কি এই দিঘির পাড়েই হয়েছে? না বাবা, এই ঘটনাই শুধু এখানে হয়েছে, আর বাকি ঘটনাগুলো গ্রামের বিভিন্ন জায়গায় হয়েছে। সব জায়গায় একইভাবে বিভিন্ন ঘটনা ঘটেছে। যারা মারা গেছে তাদের মধ্যে কি অদ্ভুত কিছু লক্ষণ দেখা গেছিল সেদিন দুপুরে বা বিকালের দিকে? এগুলো তো ওই পরিবারের লোকজনই বলতে পারবেন, আমি জানি না। না বাবা, আমার ছেলে গতকাল সকালে শহরে যায়, তখন সব ঠিক ছিল, ওর মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা দেখিনি। আর বাকিদের? বাবা, আমার দাদাকে এইভাবেই মেরেছে। কিন্তু বাবা, একটা কথা ঠিক বলেছেন, সেদিন বিকাল থেকে ও যেন কেমন মুচড়ে পড়েছিল। ও খুব চঞ্চল ছিল, বাড়ির সব কাজ করত, কিন্তু ওই দিন বিকেল থেকে ওর মধ্যে কেমন একটা ঝিমানো ভাব এসে গিয়েছিল, যা অতীতে আমি কখনো দেখিনি। তারপর সন্ধে নামার আগে ও বেরিয়ে যায়, কিন্তু কোথায় যায় তা আমাদের বলেনি। ওকে অনেকবার আমরা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু মনে হলো ও কেমন একটা ঘোরের মধ্যে ছিল, কোনো কথাই মনে হলো শুনছে না। তারপর ও আর বাড়ি ফেরেনি, আর পরদিন সকালে এই অবস্থা। আর কারোর সাথে কি এরকম হয়েছে? হ্যাঁ বাবা, আমার ভাইয়ের সাথেও একই রকম হয়েছে। বেশিরভাগ মানুষ কাজ থেকে ফেরার সময় এই ঘটনার সম্মুখীন হয়েছে, তাই আর কি অনেকে ঠিক বলতে পারবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বাবা, কিছু বলুন। আপনাদের এই গ্রামে রক্তনিশি পিশাচের কোপ পড়েছে। এই পিশাচ কোনো মানুষকে রাতে পেলে আর তাকে কোনোভাবেই ছাড়ে না, আর যদি কোনো মানুষকে দিনের বেলায় ধরে সেই মানুষকে দুর্বল করে দেয়।
আর রাত এলেই সব শেষ। দিনের বেলা এদের ক্ষমতা কম থাকে, তাই কাউকে মারতে পারে না, আর রাতের বেলা এদের ক্ষমতা অসীমে পৌঁছায়, যার সামনে টিকে থাকা অসম্ভব। আর এদের লালসা হচ্ছে রক্ত, রক্তের খোঁজে এরা সব কিছুই করতে পারে। বাবা, এত ভয়ঙ্কর পিশাচ এই গ্রামে এলো কিভাবে? এর থেকে বাঁচার উপায় কি বলুন বাবা। এই পিশাচের থেকে রাত্রিবেলা বাঁচা এক প্রকার অসম্ভব। একে তাড়ানো যায় না, এদের বন্ধ রাখতে হয় কোনো কিছুর মধ্যে দিয়ে। তাহলে বাবা একে তাড়ানোর উপায় কি? একে আবদ্ধ করতে বিশাল পুজো করতে হবে। রাতে পুজো করতে এরা দেয় না, কেউ করতেও পারবে না, তাই দিনের তৃতীয় প্রহর থেকে মায়ের পুজো শুরু হবে। গ্রামের পূর্ব কোণেই পুজো হবে। তৃতীয় চতুর্থ প্রহর এক নিষ্ঠা সহকারে মায়ের পুজো হবে। এরপর সন্ধ্যা 6টায় পুজোর চারপাশের জায়গাটা বন্ধন করতে হবে। ওই জায়গা বন্ধন করতে ব্যবহার হবে মায়ের পুজোর যজ্ঞের ছাই আর 108 রকমের পাতার মিশ্রিত জল। সেটা হওয়ার পর পঞ্চম আর ষষ্ঠ প্রহর পিশাচ তাড়ানোর পুজো হবে। সেই সময় গ্রামের সমস্ত গ্রামবাসী নিজের ঘরে থাকবেন, কেউ ভুলে বেরোবেন না, বেরোলেই কিন্তু শেষ। ষষ্ঠ প্রহরের শেষে যে 7 জন মারা গেছে সেই 7 জায়গার মাটি এনে গোল করে জায়গা করে মাঝে শক্ত লোহার শিশি, যার মুখে মায়ের পুজোর লাল সুতো বাঁধা থাকবে, ওটাকে রাখতে হবে। এবার ওই বোতলে রাখতে হবে মায়ের পুজোর ফুল, তা দিয়ে ওই পিশাচকে আবদ্ধ করে রাখতে হবে। ওই ষষ্ঠ প্রহরেই বেল ডালের সাথে লাল সুতো দিয়ে 3টে পাতাযুক্ত বেলপাতা লাগিয়ে তাতে ওই 3 প্রহর পুজোর ছাই মাখিয়ে ছুটতে হবে ওই পিশাচের দিকে। ওটা ওর লাগতে ওর সব ক্ষমতা হারিয়ে ফেলবে, আর কিছু করতে পারবে না। তারপর উচ্চারিত হবে সেই ব্রহ্ম মন্ত্র, যার জেরে ওই পিশাচ ওই শিশিতে প্রবেশ করবে। ওই শিশির মুখ ভালো করে মন্ত্র দিয়ে বন্ধ করে দিলেই ওই পিশাচ শেষ। তবে এই 4 প্রহরের পুজোর জন্য লাগবে অনেক জিনিস, যা আপনাকেই জোগাড় করে দিতে হবে। আপনি যা যা বলবেন আমি সব জোগাড় করে দেবো, শুধু এই বিপদ থেকে আমাদের বাঁচান। নদীর ধারের মাটিতে তৈরি 21টি ঘট, 21টি প্রদীপ। নদীর মাটি আর যেখানে যেখানে মানুষজন মারা গেছে সেই জায়গার মাটি দিয়ে তৈরি 7টা ধুনুচি, ধূপ ধুনো, প্রদীপ জ্বালানোর জন্য আর যজ্ঞের জন্য মোট 21 কিলো ঘি, জবা নীলকণ্ঠ সহ 7 রকমের ফুল, 7 ঝুড়ি, 3 ঝুড়ি বেলপাতা, আর মাত্র একবার বেল হওয়া বেলগাছের লম্বা 7টা কাঠ, আর যজ্ঞের জন্য 108টা লোহার বোতল, বেলপাতা সহ 108 পাতা মিশিয়ে 1 ঝুড়ি, লাল সুতো 31 হাত মাপের, কাঁচা পানের পাতা 21টা, সুপারি 21টা, সাদা সর্ষে 11 কিলো, নদীর জল থেকে বড় 3 ঘট, কঙ্কালের খুলি, বালি, গ্রামের সবচেয়ে উত্তরের বটগাছের মূল, আর গ্রামের পশ্চিম প্রান্তের শেওড়া গাছের মগডাল আর মূল। এইগুলোই আপনি এনে দিন। আগামীকাল তৃতীয় প্রহর থেকে পুজো শুরু হবে। আমি আজকে বিকালের মধ্যে এই সব জিনিস আপনার সামনে এনে দেবো বাবা। আপনি শুধু ওই পিশাচকে তাড়ান আর আমাদের বাঁচান। আর একটা কথা, আজকে বিকাল থেকে কেউ যেন ঘরের বাইরে না বেরোয়। আরেকটা দিন মেনে চলুন, কালকের পর আর এই পিশাচ এখানে থাকবে না। সব গ্রামবাসী এক কথায় রাজি হয়ে গেল। দেখি আর একটা দিন কি হয়। চলুন বাবা, বাড়ি চলুন। আর এই যে তোমরা সবাই বাড়ি গিয়ে তাড়াতাড়ি নিজেদের কাজ সরো, যাও সব। না জমিদার বাবু, আমি গ্রামের চারপাশটা দেখি, কোথায় পুজো আর যজ্ঞ করা যায় তা দেখি। আপনারা যান, আমি ঠিক সময়ের মধ্যে আপনাদের বাড়ি পৌঁছে যাব। তখন সবাই চলে গেল। জমিদার বাবুও চলে গেল। তিনি আমাকে বলেছিলেন সাথে একজনকে নিয়ে যেতে। আমি বারণ করলাম যে আমার কাউকেই লাগবে না, আমি একাই যাব। তিনি অনেকবার বললেন, কিন্তু আমি কিছুতেই রাজি হইনি। অতঃপর আমি নিজের মতো গ্রামটা দেখতে লাগলাম। বিকেলের দিকে আসলাম ফিরে। বাবা, আপনি এসেছেন? এই দেখুন, আমি সব এনে দিয়েছি। মাঠের জিনিসগুলো কালকে সকালের মধ্যে দিয়ে যাবে বলল। আপনি যেমন যেমন নির্দেশটা দিয়েছেন ঠিক সেই সব নিয়ম মেনে আমি ওকে কাজ করতে বলেছি। আচ্ছা, আমি কালকে সকালে সব মিলিয়ে নেব। আর লোহা শিশিরা দিন, ওটা আমি আমার ঘরে নিয়ে যাব, ওটাকে শোধন করতে হবে। আর লাল সুতোটাও দেবেন, ওটাকে মন্ত্র দিয়ে আবদ্ধ করতে হবে। লাল সুতো আর লোহার শিশি, হ্যাঁ এই নিন বাবা, এই নিন। এই সব জিনিসগুলো আবদ্ধ ঘরে রাখবেন। রাতের কোনো রকম বাতাস যেন এগুলোতে না লাগে। কোনো বদ্ধ ঘরে রাখলে আমার মনে হয় ভালোই হয়। আপনি যা বলবেন বাবা তাই হবে। এই সমস্ত নিয়ম পালন করেই এগুলো রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে কেউ আপনারা আমার ঘরে আসবেন না।
দরজা জানলা বন্ধ করে আমাকে এই কার্য সম্পন্ন করতে হবে। নিয়ম মেনে এই কাজ না হলে বা কোনোভাবে যদি জানলা বা দরজা খুলে বাইরের বাতাস ঢুকে যায়, তাহলে কালকের কাজ সম্পন্ন হওয়া অসম্ভব। বাতাসকে কে আটকাতে পারে? দরজা জানলা বন্ধ থাকলে কি বাতাসকে আটকানো যাবে? তাও আমাদের সবচেয়ে বেশি সতর্ক হয়েই কাজ করতে হবে। যতদূর নিয়ম মেনে কাজ করা যায় ততই সুষ্ঠুভাবে কাজ হবে। তাই বলছি, কোনোভাবেই আজকে রাতে আমার ঘরে আসবেন না। আপনি যা বলবেন বাবা, আমরা সবাই তো অক্ষরে অক্ষরে পালন করব। শুধু শুধু ওই পিশাচ থেকে আমাদের বাঁচান। আচ্ছা, সাবধানে থাকবেন। আমি ওই জিনিস দুটো নিয়ে আমার ঘরে চলে আসলাম। সেই ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিলাম। তারপর নিজের মনে কিছুক্ষণ মন্ত্র উচ্চারণ করলাম। তারপর পুঁথি বার করে ভালো করে মন্ত্র দেখে নিলাম। গভীর রাতে আমি লোহার শিশি শুদ্ধ করে নিলাম নিয়ম মেনে। এইভাবেই সেই রাত কেটে গেল। পরদিন সকালে নিচে গেলাম, দেখলাম জমিদার বাবু বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছিল তার রাতে ঘুম হয়নি। জমিদার বাবু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার রাতে ঘুম হয়নি। কিছু কি হয়েছে? না বাবা, আসলে তেমন কিছু না। তবে আজকে কি হবে তাই ভেবে রাত্রে ঘুম আসেনি। তো আপনার কাজ শেষ গতকাল রাতের? ওটা তো কিছুই ছিল না। আজকে দুপুর থেকে আসল কাজ শুরু হবে। এর মধ্যে দেখি একজন একটা ঝুড়ি করে মাটির জিনিসগুলো নিয়ে আসলো। কি গোপাল, সব ঠিকঠাক করে বানিয়েছো তো নিয়ম মেনে? বাবু, আপনি যেমনটি করে দিলেন ঠিক তেমনটি করেছি, কিছুই ভুল করি নাই। আচ্ছা, এই নাও তোমার পারিশ্রমিক, তুমি এখন যাও। আগে বাবু, আমি আসি। এই নিন বাবা, আপনার সব মাটির জিনিসও এসে গেছে। কালকের জিনিসগুলো এখন আনবো? না, এখন না। ঠিক পুজো শুরু হওয়ার 1 ঘন্টা আগে ওগুলো বার করে কাউকে দিয়ে গ্রামের একদম পূর্ব কোণে নিয়ে যেতে হবে। তারপর আমার কাজ শুরু হবে। আর সেই সময় থেকে ঘরের বাইরে যেন পুরো গ্রামের কেউ না থাকে, দিনের বেলাতেও না। তাই হবে বাবা, আমি সবাইকে মনে করিয়ে দেবো কেউ যেন বাইরে না বেরোয়। কিন্তু আপনি? আমি নিজেকে সামলেই কাজ করব। আর এই অবস্থায় ওই পিশাচ ডেকে থাকবে। এর মাঝে কোনো লোক যদি বাড়ির বাইরে বেরোয়, তাহলে তার কি অবস্থা হবে তার সম্পর্কে নিশ্চয়ই কিছু বলতে হবে না। সবই জানেন আপনি। তাই বলছি, সবাইকে সাবধান করে দেবেন, এটাই আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে সতর্ক করে বলে দিচ্ছি বাবা। আচ্ছা। তারপর আমি নিজের ঘরে এসে সব জিনিস নিয়ে গ্রামের পূর্ব কোণে আসার জন্য তৈরি হতে থাকলাম। ওই কোণে একটা ভাঙা মন্দির আছে, ওখানে এই কাজ করব বলে ঠিক করেছিলাম। তো আমি আগে ভাগে বেরিয়ে গেলাম। আর বেরোনোর সময় আমি জমিদার মশাইকে ভালো করে বুঝিয়ে দিলাম। জমিদার বাবু, আমি আগে থেকে বের হয়ে যাচ্ছি। গ্রামের পূর্ব দিকে ওই ভাঙা মন্দিরে ওখানে গিয়ে জোগাড় করতে থাকি। আর এই জিনিসগুলো সঠিক সময় আমার কাছে পৌঁছে দেবেন, দেরি যেন না হয়, দেখবেন। হ্যাঁ, আপনি কিছু চিন্তা করবেন না, আমি সঠিক সময় এসব জিনিস পাঠিয়ে দেবো। তারপর আমি সেখানের উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে আমি মন্দিরে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে কিছুটা জায়গা পরিষ্কার করে নিলাম। এর মধ্যেই চলে আসলো জিনিসগুলো। জমিদার বাড়ির কয়েকজন মিলে সব জিনিস নিয়ে চলে আসলো। আমি কিছুটা জল নিয়ে মন্ত্র পড়ে সেই সব জিনিসের ওপর ছড়িয়ে দিলাম। সবকিছুকে শুদ্ধ করে মন্দিরের এক জায়গায় আমার পাশেই রাখলাম। সবাইকে পাঠিয়ে দিলাম। তারপর আমি গোছগাছ শুরু করলাম। শুরুতে সেই মন্ত্রপুত জল দিয়ে গোল করে বেশ অনেকটা জায়গা শুদ্ধ করে নিলাম। তারপর নদীর মাটি দিয়ে 7টা গোলা বানিয়ে পরপর রাখলাম। ওই মাটির গোলার উপর একটি করে ঘট বসালাম আর তাতে জল ভর্তি করলাম। সব ঘটে বেলপাতা আর কিছু ফুল দিয়ে দিলাম। এবার প্রতি ঘটের সামনে একটি করে প্রদীপ রাখলাম আর ঘটগুলো 2 দিকে 2টো ধুনুচি রেখে তাতে ধুনো দিলাম। প্রদীপগুলো জ্বালালাম আর প্রত্যেকটা প্রদীপের সামনে কয়েকটি করে ধূপকাঠি জ্বালালাম। এবার বড় একটি ঘট ওই সবার সামনে রাখলাম। ওটাতে জল ছিল, ওই জলে 108 রকমের পাতা দিয়ে দিলাম। এবার আরেকটি বেলকাঠ দিয়ে ওই জলটা ভালো করে গুলিয়ে দিলাম আর সব ছোট ঘটগুলোর মুখে একটা করে পান পাতা আর সুপারি দিয়ে দিলাম। এবার সঠিক সময় হয়ে আসলো, আমিও পুজো শুরু করলাম। সঠিক 3য় প্রহরেই পুজো শুরু হলো। আমি মন্ত্রপাঠ শুরু করলাম। 4র্থ প্রহরের কিছু সময় আগে সঠিক সময়ে এই পুজো শেষ হলো।
তেমন কোনো অসুবিধা বা বাধা পড়লো না পুজোতে। আমি এবার যে বড় ঘরটাতে 108খানা পাতা ছিল ওটা থেকে জল নিলাম, আমার চারপাশে কিছুটা জায়গা জুড়ে পুরো ছড়িয়ে দিলাম ভালোভাবে। এই প্রহরের পুজো শেষ হবে সন্ধ্যা 6টায়। তখন ওই পিশাচটার শক্তি নিশ্চয়ই দুপুরের থেকে বেশি থাকবে, তাই ওই জল দিয়ে পুরো জায়গাটা বন্ধন করে দিলাম, যাতে কোনো অশুভ শক্তি এই গণ্ডির মধ্যে ঢুকতে না পারে। ভালো করে 3 বার করে ওই জল ছিটিয়ে নিলাম। প্রথম প্রহরের পুজো আমি পূর্ব দিকে মুখ করে করেছিলাম, এবার আমি ডান দিকে ঘুরে দক্ষিণমুখী হয়ে চতুর্থ প্রহরের পুজো শুরু করব। তাই আবার ওই মাটি দিয়ে 7টা গোলা বানিয়ে ওইভাবে ছোট ঘট বসিয়ে দিলাম। প্রদীপ, ধূপকাঠি, ধুনুচি সব একইভাবে সাজিয়েও নিলাম। শুধু সেই বড় ঘট ব্যবহার করেছিলাম এই পুজোতে, ওটাকে তুলে দক্ষিণ দিকে এনে বসালাম। এবার ওই জলে দিলাম ওই বটের মূল। এবার শুরু করলাম এই প্রহরের পুজো। এই প্রহরের পুজো শুরুর দিকে তেমন কিছু না হলেও শেষের দিকে আকাশটা কেমন কালো মেঘে ঢেকে এলো। ঝড় আসার আগের সময় যেমন এই প্রকৃতি শান্ত হয়ে যায়, ঠিক তেমনই গুমোট ভাব সৃষ্টি হলো। আমার পুজো যথাযথ সময় শেষ হলো। এবার আমি ভাবলাম পিশাচের শক্তি ক্রমশ বৃদ্ধি হবে। সন্ধ্যা হয়ে আসছে, আকাশও যে তারই সংকেত দিচ্ছে তা বলা যায়। আবার আমি ওই বড় ঘটের জল 7 বার করে চারিদিকে ছড়িয়ে দিলাম। ওই চারিদিকে বালি দিয়ে এই পুজোয় 7 ঘটি জল ছিটিয়ে দিলাম কিছুটা করে। আমি জানতাম খুব শক্ত বন্ধন না করলে এই পিশাচের থেকে নিজেকে বাঁচানো সম্ভব নয়। বন্ধন করে আমি উত্তরমুখী হয়ে বসলাম। এই পিশাচ তাড়ানোর কার্য 2 প্রহরে ফল হবে, আর এই 2 প্রহর আমি এদিকে মুখ করেই কার্য করব। এবার আমি যজ্ঞের জায়গা তৈরি করলাম, তার ধার দিয়ে বাকি 7টা ঘট বসালাম। ওই বড় ঘরটা নিজের পাশেই রাখলাম। এবার 3টে ধনুচি আমি রাখলাম ত্রিকোণ ভাবে, প্রদীপ, ধূপকাঠি সবই ত্রিকোণ ভাবেই রাখলাম। এইবার ওই বড় ঘটের জলের মধ্যে শেওড়া গাছের মূল দিলাম। শুরু হলো পঞ্চম প্রহরের কার্য। এবার আমি যজ্ঞ শুরু করলাম। প্রথম দিকে আমি কিছুই বুঝিনি, তেমন কিছু হয়ও নি। কিছু সময় যেতেই শুরু হলো তাণ্ডব। দূর থেকে ইট পাটকেল আসতে লাগলো। সেই ইট পাটকেল পড়তে লাগলো আমার যজ্ঞের মাঝে। একটা ইটের টুকরো এসে আমার হাতে লাগলো, চামড়াও ফেটে যায়, রক্ত বেরোতে থাকে। সেই থেকে শুরু হলো ঝামেলা। দূর থেকে হুঙ্কার আসতে শুরু করলো। আমার ওই বন্ধনের জন্য হয়তো সে এখানে ঢুকতে পারছে না। আমার চারপাশে কারোর উপস্থিতি স্পষ্ট, কারণ সেই গন্ধ। ওই পাথর ক্রমশ আসতে লাগলো, কমলো না, সব লাগছে আমার গায়ে। আমি তবুও থামিনি। প্রহর শেষের সময় তার ওই আক্রমণ যেন কমে আসলো। আমি যজ্ঞের ছাইয়ে লম্বা বেলকাঠ দিলাম, কয়েকটা বেলপাতা দিলাম, ওই 108টা পাতার মতো। 2টো মূল বিশিষ্ট ঘটের জলে ভিজিয়ে নিয়ে ওই ছাইয়ে দেওয়া কাঠের মাথায় লাগালাম লাল সুতো দিয়ে। এবার ওই শিশিটার মুখে লাল সুতো বেঁধে পুজোর ফুল দিয়ে তৈরি রাখলাম। এবার শেষ প্রহরের কার্য শুরু হবে। তার আগে আমি বন্ধন আরো মজবুত করতে আবার ওই জল ছিটিয়ে দিতে যাব। এমন সময় আমি ভাবতে পারিনি যে ওর এই শান্ত হওয়া শুধুমাত্র ঝড়ের আগে শান্ত পরিবেশ। সেই সময় কোনো এক শক্তি আমাকে ছুঁড়ে ফেলে দিল। অনেকটাই ওই জল ছেটানো হয়ে গেছিল, কিছুটা বাকি ছিল। আমাকে ছুঁড়ে ফেলতেই আমি দূরে গিয়ে ছিটকে পড়ি, আর ওই জল ওই গণ্ডিতে পড়ে যায়। তাই ওই গণ্ডির ভিতরে যা ছিল সেগুলো সব নষ্ট করতে পারেনি, না হলে সেগুলো নষ্ট করে দিত। তবে আমাকে ছুঁড়ে ফেলল। আমি তখন ওই গণ্ডির বাইরে। রাতে ওর ক্ষমতা তখন অসীম। আমার ওপরও সর্বশক্তি দিয়েও আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। আর এটাই হলো। ও আমাকে হাতে পেয়ে এক বিশাল হুঙ্কার দিয়ে উঠল। এতে ক্রোধ আর আনন্দ মিশে থাকা একটা হুঙ্কার। আমাকে আবার তুলে ছুঁড়ে ফেললো। আমার হাতে তো আগেই লেগেছিল, এবার আমার কনুই আর পায়েও লাগলো। আমি নিজের মনে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম, কিন্তু ও সেসব কিছুর ঊর্ধ্বে। সে সময় আবার একটা পাথর ছুড়লো আমার দিকে। সেটা সোজা আমার কপালে লাগে। সঙ্গে সঙ্গে ফেটে গিয়ে রক্ত বার হতে শুরু হলো। আবার তীব্র হুঙ্কার ছেড়ে ও একেবারে হাওয়াতে তুলল। এবার আরো জোরে আমাকে ছুঁড়ে ফেললো। এবার আমার হাত পা শরীরের বিভিন্ন অংশ ফেটে রক্ত বেরোতে শুরু হলো। জায়গাটা রক্তময় হয়ে উঠল।
ও এবার হুঙ্কার ছেড়ে বিকট শব্দে হেসে উঠল। তারপর ওই পিশাচীয় কণ্ঠস্বরে বলল, আমি যাব না, তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। তারপর আমি কি করব দেখি। আমি আমার বন্ধন করার জায়গার অনেক কাছাকাছি আছি। আমি অনেক কষ্টই বন্ধন জায়গার মাঝে নিজেকে আবদ্ধ করি, ওর ওই হাসির মাঝে। ও সেটা লক্ষ্য করেনি। তোর এত বড় সাহস, তুই আমাকে তাড়াতে এসেছিস? তুই কি ভেবেছিস তুই আমাকে তাড়াতে পারবি? কোনদিনও পারবি না। কেউ আমাকে এখান থেকে তাড়াতে পারবে না। আমার রক্ত চাই, রক্ত দে আজ তোকে। তুই কি ভেবেছিস এই গ্রামের মানুষদের মেরে পার পেয়ে যাবি? এত সহজ? আমাকে ওই গন্ডির মধ্যে দেখেও তীব্র আর্তনাদ করে ওঠে। এতে ওর ভয়ের ভাব প্রকাশ পেল বেশি। ও আরো মরিয়া হয়ে উঠলো আমাকে মারার জন্য, কিন্তু ওর কোনো ক্ষমতা আমার এই বন্ধন গন্ডির মধ্যে কাজ করলো না। অনেক কষ্টে আমি দাঁড়ালাম। তারা শরীর দিয়ে রক্ত পড়ছে, তাও আমি উঠে ওই ছাই মাখা বেলকার, যার সাথে ওই জল মাখানো বেলপাতা মাখানো আছে, ওটা তুললাম। তার সাথে শেওড়া গাছের ডাল একসাথে নিয়ে সোজা ছুড়লাম ওর দিকে। না না, চলে গেলাম। আমি তোকে ছাড়বো না তারানাথ। আমি এবার ক্রমশ মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। এবার ওই পিশাচকে লাল সুতো ও পুজোর ফুল দেওয়া শিশিতে ঢুকিয়ে আটকে দিলাম। তারপর ওই প্রহরে ওই শিশিটাকে মাটির তলায় চাপা দিয়ে ওর চারপাশে 108 পাতা মিশ্রিত জল ছিটিয়ে আমার কাজ শেষ হলো। তারপর আর কিছুই আমার মনে নেই। বাবা, এই আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। আপনার তো সারা শরীরে চোট লেগেছে, প্রচুর রক্ত বেরিয়েছে। কি হয়েছিল বাবা? ও রাতে শিকার পেয়েছে, এমনি এমনি কি ছেড়ে দেবে? আপনি তো পড়েছিলেন, কেউ না আসলে কি হতো বলুন তো? আরে আসলে আপনাকে কাল রাতে ফিরতে না দেখে আমার বড় দুশ্চিন্তা হয়। আমি তাই আমার লোককে আপনার কাছে পাঠাই, আপনাকে তারা নিয়ে আসে। আমি কবিরাজকে ডাকি। আচ্ছা, এখন কেমন বোধ করছেন বাবা? বাবা, কিছু বলার আগে এটা পান করে নেন দিনি। আপনার অনেক রক্ত বের হয়ে গেছে। আপনার গ্রামের ওই পিশাচকে আমি মন্দিরের নিচে পুঁতে দিয়েছি, ও আর বেরোতে পারবে না। আপনার গ্রাম এখন সম্পূর্ণ নিরাপদ। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো বাবা। আমি আজকেই বেরিয়ে যাব, আপনারা ভালো থাকবেন। এই বলে বেরিয়ে আসি। আচ্ছা তারানাথ, ওই পিশাচের আগমনের কারণ কি ছিল? ওই গ্রামের পূর্ব জমিদার দীপ্ত সাধন দত্ত, তিনি খুব অত্যাচারী ছিলেন। তাই গ্রামবাসীরা এই বজ্রনারায়ণ রায়চৌধুরীর সাহায্য নিয়ে ওনাকে তাড়িয়ে দেন। আর সমর্থন নিয়ে বজ্রনারায়ণ রায়চৌধুরী বাবু ক্ষমতায় আসেন। এরপর দত্ত মশাই খেপে গিয়ে তার পরিচিত তান্ত্রিক ধরেই পিশাচকে আনান। আর ওই বিক্রম হলো দত্তবাবুর ছেলে। আমি ওই দিন বিক্রমের পিছু নিয়ে সব জেনেছিলাম। ওর বাবা আর ওই তান্ত্রিক এই কাজ করেছে। এভাবে কি ক্ষমতা ফেরত পেত? পুরো গ্রাম তো ধ্বংস হয়ে যেত। তা যা বলেছ কিশোরী, তবে তারানাথ, এই পিশাচটা খুবই ভয়ঙ্কর ছিল আর শক্তিশালীও। তা ঠিক বলেছ, আমাকে তো প্রায় ধরেই ফেলেছিল। তারানাথ, হ্যাঁ আজকে চলি, অন্যদিন আবার আসবো। আচ্ছা, সাবধানে যেও। আর তোমরা মাঝে মাঝে আসো, তাতে আমার ভালোই লাগে। একটা সন্ধ্যা বেশ ভালোই কাটে। তা যা বলেছ, একঘেয়ে কাজের ফাঁকে এই সন্ধ্যা ভালোই লাগে। চলো আসছি তাহলে। আসছি রে চারি। সাবধানে যেও, আর আবার এসো। হ্যাঁ আচ্ছা, আসবো আসবো। ভালো থাকিস।